আমরা সাধারণত প্রতিদিন শহরের কোলাহলেই বাঁচি, কিন্তু একদিন যদি জাফলং যাও তাহলে বুঝবে কিভাবে প্রকৃতি কথা বলে, কিভাবে পাহাড় আমাদের ভালোবাসতে শেখায়। আমি সেরকমই এক ভালোবাসার মধ্যেই ছিলাম। গাইস, এই যে জাফলংয়ের একদম জিরো পয়েন্টের এই যে ব্যানারটা দেখেন, এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম এরকম জায়গা। আপনারা জাস্ট এখান থেকে লোকেশনটা দেখুন, লোকেশনটা অসাধারণ। তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি জাফলং, বাংলাদেশের শেষ প্রান্তে, যেখানে নদী পার হলেই ইন্ডিয়া। এখানে দেখতে পাবো মেঘালয় পাহাড়, মায়াবী ঝর্ণা আর কাশিয়ান আদিবাসীদের সেই জনপদ, যেখানে এখনো জমিদারিত্ব চলে, যেখানে জমিদারের অনুমতি ছাড়া কেউ এক কদমও চলতে পারে না। চলুন খুঁজে দেখি এই অপরূপ নিসর্গের গল্প। ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান চলে আসলাম আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি সিলেটের জাফলং শহরে। তো আমরা একটা হোটেলের ঠিক ছাদের উপর থেকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। আপনারা জাস্ট দৃশ্যটা দেখুন। এই যে এখান থেকে মেঘালয়া পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ একটা দৃশ্য দেখুন। হ্যাঁ, তো আপনারা বাসায় বসে না থেকে, এই যে একটা বর্ষার মৌসুম, এই মুহূর্তে যে আপনারা যে এই জায়গাগুলো ঘুরতে না পারেন, এটা ভাই সারা জীবনের আফসোস থেকে যাবে। তাই বাসায় বসে না থাকে এক্ষুনি বেরিয়ে পড়ুন। টাকা আজকে আছে, কালকে নাই, ঠিক আছে? তো আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন, সবার আগে সিলেট শহর থেকে সরাসরি জাফলংগামী বাস ধরুন। ভাড়া পড়বে মাত্র 100 টাকা, আর প্রায় 2 ঘন্টায় পৌঁছে যাবেন মেঘ ঢাকা স্বর্গে। আর যদি আস্তে আস্তে রাতও হয়ে যায় তাহলে চিন্তা নেই, জাফলং এলাকায় আছে বেশ কিছু হোটেল। কম খরচে আরামদায়ক থাকার ব্যবস্থা পাবেন খুব সহজেই। তো আমরা ছিলাম জাফলং শহরের মামুর বাজার এলাকার একটি হোটেলে। সেখান থেকে মেঘালয় পাহাড় একদম চোখের সামনে, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এজন্যই খুব ভোরেই বেরিয়ে পড়ি শান্ত প্রকৃতির টানে। ঝর্ণার শব্দ, কুয়াশা মাখা হাওয়া আর সূর্য ওঠার সেই প্রথম আলোটা নিজের চোখে দেখার জন্য। জাফলং শুধু একটা জায়গা না, এটা এক রাস অনুভূতি, যেটা সকালবেলায় আরো গভীর হয়ে ধরা দেয়। গাড়ি থেকে নেমে এমন একটি নিদর্শন দেখে আসলেই মনটা ভরে গেল। তো গাইস, আপনারা দেখুন আমি যে জায়গাটাতে আছি, এটা হলো একদম জিরো পয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল চলে আসছি পাহাড় দেখতে। জাস্ট অসাধারণ একটা ভিউ আর অসাধারণ একটা ফিল। পরে লাগতেছে। হ্যাঁ, আমি যে গাইস, এই যে জাফলংয়ের একদম জিরো পয়েন্টের এই যে ব্যানারটা দেখেন, এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম এরকম জায়গা। আপনারা জাস্ট এখান থেকে লোকেশনটা দেখুন, লোকেশনটা অসাধারণ। তো গাইস, ফাইনালি আমি চলে আসছি জাফলং শহরে। এই যে বর্ডারটা দেখুন, এটা হলো সীমানা। আমি এখন কিন্তু ইন্ডিয়াতে আছি, আর এটা হলো বাংলাদেশ। মানে এই সাইডে ইন্ডিয়া, এই সাইডে ইন্ডিয়া, আর এই সাইডে বাংলাদেশ। আর আমার পিছনে দেখুন, আমার পিছনে দেখুন, এটা হলো মেঘালয়া পাহাড়। আপনারা যদি এখানে আসেন, নিজেকে হারিয়ে ফেলবেন এক অন্য একটা জগতে। জাস্ট দেখুন। হ্যাঁ, এগুলো ভাই বাসায় বসে না থেকে এখনই বেরিয়ে পড়ুন প্রকৃতির উদ্দেশ্যে। এখনই বেরিয়ে পড়ুন এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য। জাস্ট দেখুন আপনারা।
এই হলো মেঘালয়া পাহাড়। এটা অবশ্য ভারতের মধ্যে পড়ছে, বাংলাদেশে না, তাই এখানে আসলে একটু সেফটি মেনটেন করবেন। জাফলং দিয়ে প্রবাহিত এই স্বচ্ছ পানির নদীটির নাম পিয়াইন নদী। মেঘালয় থেকে নেমে এসেছে। নদীর নিচে পাথর দেখা যায়, যা খুবই মনোমুগ্ধকর। এখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয়। এই দৃশ্য আলাদা এক অভিজ্ঞতা দেয়। লোকজন পানিতে দাঁড়িয়ে পাথর তুলছে, পাশে ঝর্ণা পড়ছে, পাহাড়ের পিছনে খেলছে মেঘ। গ্যাস, আপনারা জাস্ট দেখুন এখানকার ভিউটা। এখানে সব পাথর, সাদা পাথর। হ্যাঁ, আপনারা সেটা দেখুন, অসাধারণ ভিউ। আমরা কিন্তু এই যে উপরে কিন্তু পাহাড়, ওইটা কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, আর আমরা বাংলাদেশের মধ্যে। এখানে বিজিবি ক্যাম্প আছে। এই যেটা বাংলাদেশের বিজিবি ক্যাম্প এখানে। এখানে আসলে আপনি নিজে হারিয়ে যাবেন অন্য একটা জগতে। তো গ্যাস, আপনারা দেখেন যে এইখানে কিন্তু এই যে আপনারা লাল যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এটার পরে কিন্তু ইন্ডিয়া, আর এটা আমরা কিন্তু বাংলাদেশে আছি। যে এই যে সতর্কতা মানুষের, হ্যাঁ, এখান থেকে এইটুকু কিন্তু মানুষ যায় না সতর্কতার কারণে। আর পিছনে কিন্তু বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট অসাধারণ। তো গ্যাস, আমরা এখন যাচ্ছি ঝর্ণা। এই ঝর্ণার নাম কি? বেলা বাজে তখন 11টা। দাবদাহেরদের প্রচন্ড উত্তাপ, তবুও থামিনি। রওনা দিলাম মায়াবী ঝর্ণার টানে, প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজে নিতে। তো গাইস, এই হলো মায়াবী ঝর্ণা। এটা হলো আপনার জাফলংয়ের যে মানে সাদা পাথরের যে এরিয়াটা আছে, সেখান থেকে নৌকা করে আসলে 80 থেকে 100 টাকা নিয়ে পার পিস, আর রিজার্ভ আসলে 700 টাকা 800 টাকা নিতে পারে। তো এই হলো মায়াবী ঝর্ণা জাফলং। হ্যাঁ, এই প্রচন্ড রোদের ঠান্ডা জলের ঝর্ণায় যখন শরীরটা ভিজে গেল, এই মুহূর্তের ফিলিংসটা আমি ভাষায় বোঝাতে পারবো না। ইটস নট জাস্ট ওয়েটার, ইটস এ রিসেট ফর দ্য সোল। ঝর্ণার প্রতিটা ফোঁটা যেন ক্লান্তি আর গরমটাকে ধুয়ে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো আপনার জাফলংয়ের মায়াবী ঝর্ণা। যতটুকু ভালো, খারাপ না। আপনার হইয়াছড়া এবং সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণার থেকে এটা একটু কম তবে এটা কিন্তু একদম বর্ডার, মানে ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার মধ্যেই কিন্তু পড়ে। এই মায়াবী ঝর্ণা ইন্ডিয়ার মধ্যেই পড়ে। জাস্ট অসাধারণ, আপনারা দেখেন। প্রচন্ড রোদ, পানির স্বল্পতা, তবুও মানুষ যেন পাগলের মতো ছুটে যাচ্ছে ঝর্ণার দিকে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবার চোখে মুখে একটাই আশা, একটুখানি স্বস্তি, একটুখানি আনন্দ। এই ঝর্ণার টানে যেন সব ক্লান্তি ভুলে যায় সবাই। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি কাশিয়ানদের আদিবাসী এলাকায়। যাওয়ার পথে দেখা হলো ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে। সীমান্তবর্তী এই এলাকায় ওদের উপস্থিতি একেবারে সাধারণ দৃশ্য। নিরাপত্তা নিশ্চিত করতেই ওদের দায়িত্ব পালন করতে হয়। মায়াবী ঝর্ণা থেকে একটু এগিয়ে হেঁটে গেলেই দেখতে পেলাম একটি মোড়, যেখান থেকে আদিবাসী এলাকায় যাওয়ার পথ শুরু। এই পথে যেতে হলে অটোই একমাত্র ভরসা। প্রতিটি অটো ভাড়া 100 টাকা। তবে আমরা ছিলাম 4 জন, তাই 300 টাকা নিয়েই রওনা দিলাম সেই অজানা আদিবাসী সংস্কৃতিময় গন্তব্যের দিকে। তো গ্যাস, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো আপনার সিলেট জেলার জাফলং শহরের ঠিক ঝর্ণা থেকে আমরা যখন আসি এখানে, এটা হলো আলাদা একটা এলাকা আদিবাসীদের। হ্যাঁ, এখানে কোনো ক্ষমতা মানে সরকার নিয়ন্ত্রণের কোনো এখানে খুব কম, এখানে রাজ্য হিসাবে চলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই এলাকার যে মানে পরিবেশ পরিচিতি এবং অন্যান্য এরা কিভাবে চলে, কিভাবে খায়, মেয়েদের কেমন ক্ষমতা, সবকিছু বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের। অবশেষে প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আদিবাসী এলাকায়। এখানকার পরিবেশ একেবারেই আলাদা, নির্জন, শান্ত আর প্রকৃতির সান্নিধ্যে ভরা।
পাহাড়ি অঞ্চলে বসবাস করার কারণে একসময় এখানে বাঘের আক্রমণ খুবই সাধারণ ঘটনা ছিল। তাই নিজেদের সুরক্ষার জন্য তারা নিচে পিলার দিয়ে বাড়ি বানিয়ে উপরে থাকতেন, যাতে বাঘ উপরে উঠে আক্রমণ করতে না পারে। যদিও এখন আর বাঘের তেমন দেখা মিলে না, তবুও সেই পুরনো ঐতিহ্য আজও তারা ধরে রেখেছে। এই রীতি যেন তাদের সংস্কৃতির এক অন্যান্য অংশ। এটাই হলো সেই ঐতিহাসিক জমিদার বাড়ি, যেখানে জমিদারের হুকুম ছাড়া এই অঞ্চলে একটি ঘরও নির্মাণ হয় না। সব বিচার, সালিশ ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। শুনলাম কিছুদিন আগে এই জমিদার মারা গিয়েছেন, এখন তার দায়িত্ব পালন করতেছেন তার পুত্র, ঠিক তার মতোই সম্মান ও নিয়ম বজায় রেখে। তো বন্ধুরা, আমরা এখন আসছি জাফলং সেই ঝর্ণা থেকে এক কাশিয়ানি এলাকায়, মানে এটা আদিবাসীদের এলাকা। আর এখানে কিন্তু দেখেন আমার পিছনে যে চা বাগান, হ্যাঁ, এই যে আমরা সবাই এখানে আসছি। এখানে এসে এই চা বাগানের সাথে কিন্তু এনজয় করতেছি চায়ের। এই চায়ের নাম কি? মালটা চা। মালটা চা। দেখেন এই যে আমাদের দোকানদার ভাই, ইনি কিন্তু আদিবাসী, কিন্তু অনেক সুন্দর ব্যবহার। হ্যাঁ, এই যে ইনি চা খাচ্ছে, মালটা চা। এই যে আমাদের ভাই দেখছেন, এই যে বিভিন্ন ধরনের এখানে ইয়ে আছে। এগুলো সব মনে হয় সব চা না? হ্যাঁ, এই যে দেখুন সবগুলো কিন্তু চা। এখানকার পরিবেশ অন্যরকম অনুভূতি, জাস্ট অসাধারণ। আদিবাসী এই এলাকায় চায়ের চাষ হয় খুবই ব্যাপকভাবে। চারপাশ জুড়ে সারি সারি চা গাছ, দৃষ্টিনন্দন এক দৃশ্য। জীবনে অনেক রকমের চায়ের নাম শুনেছি, কিন্তু এখানে এমন সব চায়ের দেখা পেলাম যাদের নামও আমাদের অজানা। এই চাগুলোর স্বাদ, গন্ধ সব কিছুতেই রয়েছে এক অন্যরকম বিশেষত্ব, যা এই অঞ্চলেরই পরিচয় বহন করে। এখানে তুলে নিয়ে ধূপ আসে, ধূপ করবে। এখানে কোনো সময় বৃষ্টি হয়, আমাদের দিকে বৃষ্টি হলে পাতাটা শুকাবে। ধূপ থেকে যায়, তার বাদে বেল্টে গিয়ে আমাদের আসে লোটার বলে, লোটারে কাটবে। লোটারে কাটতে বেল্টে যাবে। ঘুগি একটা বড় থাকে, ঘুরে মেশিন ঘুরতে ঘুরতে এইভাবে বল হয়। বল হয়ে এই মালটা হয়। দেখাচ্ছি আমি। কত জায়গায় না কত ধরনের চা খেলাম, কিন্তু এখানে জীবনের প্রথম এত চায়ের আইটেম দেখে আমি অবাক হয়ে গেলাম। একটু দেখাই। এইভাবে মালটা হবে, এই যে এখান থেকে এই যেভাবে মাল, এই মালটা 16 কোয়ালিটি হবে। 16 কোয়ালিটি, এ বি পজিটিভ, সি, এভাবে বিভিন্ন ধরনের ইয়ে করা আছে। জি বিওপি গ্যারান্টি। এখান থেকে এটা মাদার, ঠিক এখান থেকে 16 কোয়ালিটি। মানে কেউ ইয়ে করে, এটা এখান থেকে বার হয়, এটা মাদার টি বলে। এগুলা থেকে বের হয়। এটা দিয়ে চা বানায়, এটাই ভাবে এটা শুধু গরম পানি থেকে। তো গাইস, দেখলেন যে চা একটা, মানে চায়ের যে পাতা থাকে কিভাবে মানে চা পাতে তৈরি হয়, এটা আমরা দেখলাম। তো এখানে এলো সব, দেখুন আপনারা সবগুলো চা বাগান, এখানে চায়ের রপ্তানি করা হয়। হ্যাঁ, এটা কাশিয়ান একটা এলাকা, আদিবাসীদের এলাকা। এই আদিবাসী এলাকায় এসে কিছু ব্যতিক্রমী সংস্কৃতি দেখে সত্যি বিস্মিত হলাম। আমাদের অঞ্চলে সাধারণত বিয়ের সময় বর কনেকে নিতে যায় পালকি বা গাড়িতে করে, কিন্তু এখানে সেই রীতির একদম বিপরীত। এখানে বিয়ের সময় কনেই বরকে নিয়ে আসে। এক কথায় বিয়েতে এমনকি সামাজিক বহুদিকেই মেয়েদের ভূমিকা অধিক প্রভাবশালী। এই সমাজে নারীর রয়েছে সক্রিয় মর্যাদা, নেতৃত্ব এবং সিদ্ধান্ত নেয়ার অধিকার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে, নতুন লুকে নতুন রূপে। আল্লাহ হাফেজ।